পরাগায়ন বা পলিনেশন। ওকে, তো এখানে পরাগায়নকে মেইনলি পরাগ সংযোগ বলা হয়। এটা আসলে কি মেইনলি পরাগ সংযোগ। আমরা জানি পরাগ রেণু, এটাকে সংযুক্ত করা হয় কোথায়? গর্ভমুণ্ডে। এটাকে বলা হয় পরাগায়ন, তাই না? এটা আমরা জানি। দেখো, পরাগায়নকে পরাগ সংযোগ বলা আছে তোমাদের, পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগ সংযোগ কেন? পরাগকে গর্ভমুণ্ডে সংযুক্ত করা, এটাকে বলা হয় পরাগায়ন। পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলের অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এটা হলো সংজ্ঞা, বুঝতে রাখতে হবে। তাহলে ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলে, মানে আমরা জানি যে কী হতে পারে বলো তো, উভলিঙ্গ ফুল হতে পারে, সেক্ষেত্রে একই ফুলে হতে পারে। আবার একলিঙ্গ ফুলে আছে না, তো তখন কী হবে? একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তাহলে আমরা পাশেই পরাগায়ন দুই প্রকার, একটা হতে পারে স্বপরাগায়ন, একটা হতে পারে পরপরাগায়ন। অর্থাৎ একই ফুলের মধ্যে যখন হবে তখন তাকে বলা হবে স্বপরাগায়ন, এবং ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন হবে তখন তাকে বলা হয় পরপরাগায়ন। তো এটা কমপ্লিটলি বললাম না, ইনকমপ্লিটলি বললাম, কমপ্লিটলি আবার বলতেছি কীভাবে। আসসালামু আলাইকুম। দেখো, তাহলে স্বপরাগায়ন যেটা, স্বপরাগায়ন যেটা, সেটা বললাম কি আমরা একই ফুলে বলছি না? তো আসলে অ্যাকচুয়ালি যে পুরোপুরি একই ফুলে বা ভিন্ন ফুলে হলে হবে, তবে গাছ হতে হবে একই। অর্থাৎ একই ফুলের মধ্যে অথবা একই গাছের দুইটি ভিন্ন ফুলের মধ্যে, এরকম হতে পারে। দেখো, একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে কি বলা হয়? স্বপরাগায়ন, নিজেদের মধ্যেই। কারণ একটা গাছের যতগুলো ফুল হয় সবগুলোর মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য তো থাকে না, এই জন্যে এটাকে বলা হয় স্বপরাগায়ন, নিজেদের মধ্যেই। হয়তো একটা ফুলের মধ্যে অথবা একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটবে তাকে স্বপরাগায়ন বলা হয়। সরিষা, ধুতরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। এমসিকিউর জন্য এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যে নিচের কোন উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন ঘটে, এবং সংজ্ঞাটা লাগবে অবশ্যই, এটা হ্যাঁ, সরিষা, ধুতরা এগুলো। আবার দেখো, স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অবস্থায় কম হয়, পরাগরেণুর অবস্থায় কম হয়। আবার এমন হতে পারে যে একই গাছে, বুঝছো, একটা ফুল হয় কি বলতো, স্ত্রী ফুল, একটা হলো পুরুষ ফুল হয়। দেখছো মিষ্টি কুমড়া দেখছো? না, দেখবা একটা ফুল হয়, একটা হলো স্ত্রী ফুল, একটা হলো পুরুষ ফুল। তো ওটা কি হবে? স্বপরাগায়ন, একই ফুলে হচ্ছে, মানে একই গাছে দুইটা ফুল, এরকম হয়। পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না। কাদের ক্ষেত্রে? তাদের স্বপরাগায়ন, যেহেতু নিজেদের গাছেই, অতটা ডিপেন্ড করতে হয় না। আশেপাশে নর্মাল বাতাসের কারণেও যেতে পারে পাশের ফুলে, বা একই ফুলে যেতে পারে, সো এটা বাহকের উপর তেমনটা নির্ভর করতে হয় না, বুঝছো, এবং পরাগায়ন নিশ্চিত হয়। ঠিক আছে? এর ফলে নতুন যে উদ্ভিদ উৎপন্ন হয় তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না। একটা জিনিস বলি এখানে, দেখো, আমরা জানি যদি একই ফুলের মধ্যে হয় তাহলে নিজেদের মধ্যে তো পরিবর্তন হবে না। ভিন্ন কোনো দুইটা যদি আমরা মিশ্রণ করি সেক্ষেত্রে সংকরায়ন হয়, হাইব্রিডাইজেশন হবে, বৈশিষ্ট্যের একটা মিক্সড একটা নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হবে। এখানে একটা জিনিস জানার বিষয়, সেটা হলো যদি কোনো একটা জিনিসের যদি পরিবর্তন না হয়, সেটা সহজেই কি হতে পারে? তাকে পরিবেশ কি করতে পারে? বিলুপ্ত করে দিতে পারে। সবকিছুর ক্ষেত্রে এটা, যদি সবকিছুর ক্ষেত্রে তুমি যদি মনে করো সময়ের সাপেক্ষে তুমি নিজেকে চেঞ্জ করতে না পারো, বুঝছো, যখন আমাদের মনে করো যে এক সময় ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তাই না? মনে করো আসতে 20-30 বছর আগে, তো তখন মনে করো 30 বছর আগে মনে করো যারা ছিল তারা যদি মনে করো ওই রকম যদি আমরাও যদি বলি আমরা ফোন ইউজ করবো না, ইন্টারনেট ইউজ করবো না, তাহলে আমরা পিছিয়ে পড়বো না? প্রকৃতি বা বর্তমান সভ্যতায় আমাদের কি করবে? বিলীন করে দিবেন, আমরা চলতে পারবো না। ঠিক এমনটাই। তাহলে যারা সভ্যতার সাথে সাথে যারা নিজেদেরকে চেঞ্জ করতে পারে, নিজেদের বৈশিষ্ট্য চেঞ্জ হয়, তারাই প্রকৃতিতে টিকে থাকে, বুঝতে পারছো? আর যদি কারো মধ্যে চেঞ্জটা না আসে, সেটা কি হবে? বিলীন হয়ে যাবে। এইটা সব কিছুর মধ্যেই, প্রজাতির মধ্যে, জীবের মধ্যে, সব কিছুর মধ্যেই কি হয়? তাদের মধ্যে যদি বৈশিষ্ট্যে নতুন কিছু সৃষ্টি না হয়, নতুন বৈশিষ্ট্য যোগ না হয়, তাহলে তাদের কি হয় বলতো? বিলুপ্তি ঘটে। ঠিক আছে? তার মানে স্বপরাগায়নে নতুন, হ্যাঁ, পরিবর্তন আসে না, মানে পরিবর্তন আসলে সেটা খুবই সীমিত, জেনেটিক্যাল হালকা পাতলা পরিবর্তন হয়। সো এরা কি, যদি একটা উদ্ভিদে কন্টিনিউয়াসলি স্বপরাগায়ন হচ্ছে, তাহলে এক পর্যায়ে তারা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে? কোনো একটি প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, তাই না? অর্থাৎ যেহেতু মিক্সড হচ্ছে ননদের সাথে, চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, তবে এতে জিনগত বৈচিত্র্য কম থাকে, মানে ভ্যারাইটি তৈরি হচ্ছে না।
এই বীজের থেকে জন্ম নেওয়া নতুন গাছের অভিযোজন ক্ষমতা কি হবে? অবশ্যই কমে যাবে এবং অচিরেই কি করবে? প্রজাতির বিলুপ্তি ঘটে। ওকে, এখন পরপরাগণ কি হবে তাহলে? দুটি ভিন্ন হ্যাঁ, একই জাতির দুটি ভিন্ন গাছের দুটি ফুলের মধ্যে ঘটবে, অর্থাৎ একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে কি বলা হবে? পরপরাগণ বলা হবে। যেমন শিমুল ফুল, পেঁপে গাছ দেখছো, পেঁপে গাছ একটা মানে পুরুষ গাছই হয় আলাদা, স্ত্রী গাছ হয় আলাদা। পুরুষ গাছেও ফল ধরে না, স্ত্রী গাছে ধরে, তবে পুরুষ গাছেও এক ধরনের ফল ধরে, এটা মানে ভালো না, মানে এটা কেমন যেন একটু হয় আর কি, লম্বা লম্বা হয় চিকন, মানে আর কি ধরে না। ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে, মাথা ভাঙি দেয়, ফল হয় না। ওই যে আমাদের গ্রামে একটি আছে যে পুরুষ গাছের যদি মাথা ভাঙি দেওয়া যায় পেঁপে গাছে, স্ত্রী গাছ হয়ে যায়। হ্যাঁ, এটা কি আসলে? হ্যাঁ, এটা মানে এলাকাতে বলে, হয় তো এরকম, বুঝছো, এরকম করে। এটা রিসার্চ করতে হবে আসলে সত্যি কিনা। প্রথম শুনলাম এটা। আমাদের এলাকায় এরকম করে যে পুরুষ ফুল গাছ হলে পেঁপে গাছ ওটা মাথা ভাঙি দেয়। এখন দেখা লাগবে যে আসলে বই পুস্তকে কী বলে, পড়ি নাই তো কখনো, একটু অনলাইন ঘেরে দেখতে হবে। তাহলে দেখো পেঁপে গাছ কিন্তু এরকম দুই ধরনের হয়, ঠিক আছে। দেখো, পরপরাগণের ফলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় এবং বীজের অঙ্কুরোদ্গমের কি হারও বৃদ্ধি পায়। এদের অভিযোজন ক্ষমতা কি হবে? বেশি থাকবে, বীজ অধিক জীবন শক্তি সম্পন্ন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই জন্য একটা বিষয় আছে কি, যে যারা মনে করো অনুকূল পরিবেশে বড় হয়, প্রতিকূলতা যাদেরকে স্পর্শ করে না, খুব সহজেই ভালোভাবে বেড়ে ওঠে, তারা দেখা যায় যে অল্পতেই মনে করো হোঁচট খেয়ে যায় বড় হয়ে। কোনো একটু পারিবারিক সমস্যা, বাধা, তারা একদম ভেঙে পড়ে। থাকে না, মনে করো তুমি আজকে স্টুডেন্ট পড়াশোনা করতেছো, মনে করো কোনো ধরনের বাধা পাচ্ছ না, সমস্যা হচ্ছে না, সমস্যার মধ্যে করতেছো না, নিজেকে কোনো কিছু মোকাবেলা করতেছে না, সবগুলোই বাবা মা করে দিচ্ছে, মোকাবেলা করে দিচ্ছে। অনেক স্টুডেন্ট আছে যে স্কুলের যাবতীয় কাজ সব কিছু, কথা বলা ভাইদের সাথে, আর বই টই কেনা যা আছে, বাজার মার্কেট যা করে সবগুলো বাবা মাই করে দেয়, এসে মানে শুধু পড়াশোনা করে, এটাই কাজ। সো দেখা যায় কিছুদিন পরে সে যদি তখন নিজের উপর নির্ভরশীল হতে হয়, যখন ভার্সিটি লেভেল গেলো, নিজেকে সব কিছু করতে হচ্ছে, দূরে আসে ফ্যামিলি থেকে, তখন দেখা যায় একটা ডিপ্রেশনে চলে যায়, তারা ওই পরিবেশে চলতে পারে না আর কি, এমনটা ঘটে আর কি। দেখি আমার একটা স্টুডেন্ট ছিল এরকম কিছু, এই যে আমার একটা স্টুডেন্ট কি হয়েছে, ওই পরীক্ষা দিল, ভার্সিটি কোথায় কোথায় অ্যাডমিশনের ফর্ম তুলছে সে নিজেও জানে না, বাবা তুলেছে সব, এটা কথা, কোথায় কবে ডেট এটাও জানে না, কিছুই জানে না। এই যে এরকম হলে শেষ, অবস্থা খারাপ। দুটি ভিন্ন গুণ সম্পন্ন গাছের মধ্যে পরাগণ ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হবে তার কি হবে? নতুন গুণ সম্পন্ন হবে এবং বীজ থেকে যে গাছ জন্মায় তাও কি বলতো? নতুন গুণ সম্পন্ন। এখানে আসলে বিষয়টা কি ঘটে, ওই দেখো না, এখানে দেখো নিষেধ করার জন্য, মানে পরাগায়ন ঘটার জন্য অনেক কিন্তু সংগ্রাম করতে হয়েছে, একটা থেকে একটা যাইতে হয়েছে, অনেকের মাধ্যম দিয়ে তো এই জন্যে কষ্ট করছে, জন্য কি বলতো, গুণটাও ভালো হয়েছে। এর কারণে এসব গাছের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, তবে এটি বাহক নির্ভর প্রক্রিয়ায় হওয়ায় পরাগায়নের নিশ্চয়তা কি হয়? থাকে না। এই জন্য ভালো জিনিস দুই একটা কমই হয়, ঠিক আছে, কমই হয়। এতে প্রচুর পরাগ রেণু অপচয় ঘটে, বুঝতে পারছো? প্রচুর পরাগ রেণু অপচয় ঘটে, সব তো আর যাইতে পারবে না, ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সহজ জিনিসে তাহলে এখানে কি জানতে হবে আমাদের? জানতে হবে শুধু পরাগণের সংজ্ঞাগুলা। পরাগণ কাকে বলে? পরাগণ দুই প্রকারের, স্বপরাগণ, পরপরাগণ, দুইটা সংজ্ঞা জানতে হবে। স্বপরাগণের উদাহরণ কি, পরপরাগের উদাহরণ কি, স্বপরাগণের বৈশিষ্ট্য কি, পরাগণের বৈশিষ্ট্য কি। যদি পারো শেষ, আর কিছু লাগবে না এখানে, কঠিন না কিন্তু সহজ। পরাগণের মাধ্যম, কঠিনটা একটু পরে যাবে। পরাগণের মাধ্যম, তো পরাগণ বিভিন্ন মাধ্যমে করতে পারে। তো পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগণের বাহক বলে বা মাধ্যম বলে। বায়ু হতে পারে, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষও এক ধরনের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। আচ্ছা, এখানে আরেকটা কথা, ওই যে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলছে, ওইখানে মানে ভিতরে যাওয়ার সময় এখানে তো কিছু থাকে না, কোনো মাধ্যম থাকে না। ভেতরে যাওয়ার ক্ষেত্রে মাধ্যম না, ওখানে ওই মেকানিজমটা পড়বে একটু পরে, ভেতরে কিভাবে যাচ্ছে আর কি। ওটা তো মনে করো গ্যামেটোফাইটের তৈরি হবে ওখানে, মানে এটা শুধু পরাগণ কাকে বলা হয়, শুধু গর্ভমুণ্ডে স্থানান্তর করাটাকে পরাগণ বলা হয়, মানে পরাগ সংযোগ। আমরা কি দেখলাম কি পরাগণকে কি বলা হয়? পরাগ সংযোগ। অর্থাৎ এখানে কি আছে মনে করো, এই যে এটা গর্ভমুণ্ড, এগুলো পরাগ রেণু, অর্থাৎ এই পরাগ রেণুটা শুধুমাত্র এখান থেকে এখানে আসাটাই হলো কি বলতো, পরাগায়ন। পরে আর বাকি যত কাজ হবে এগুলো হয়তো পরাগায়নের অংশ না, ওটা নিষেক, ঠিক আছে, মানে ওটা নিষেক না, এখানে পুংগায়ন তৈরি হবে। মেলি এখানে আসাটাই কি বলতো, পরাগায়ন।
পরেরটা আলাদা বিষয় ওগুলো। No, no, খানা পি no, no. আসার আগে No, একটা না। তোমার বাগির পরে প্রাইভেট আছে কোনো? না বাগির পরে আসি। রবি মঙ্গল বৃহস্পতি আজকে কি বার মঙ্গলবার না মঙ্গলবার পর কয়টার দিকে 6টা 6:30। সমস্যা নেই বিয়ার সমস্যা নেই ঠিক আছে, 6টার দিকে আসলে সমস্যা নেই 6টা 7টা না? ঠিক আছে। বা 6:30টার দিকে তখন আসলে হবে ঠিক আছে। তাহলে দেখো পরাগনের মাধ্যম অনেক কিছুই হতে পারে, তাই না? যেমন এখানে দেখো এই যে একটা মৌমাছি দেখা যাচ্ছে, এখানে মৌমাছি কি ফুলে ফুলে ঘুরে ঘুরে বেড়ায়, তাই না? মধু সংগ্রহ করে। তো মনে করো এখানে যখন এই একটা মানে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এখানে কি আছে বলো তো? যে পুংদণ্ডগুলো আছে না, এখানে পুংদণ্ড পরাগধানী আছে। তো এগুলার এই পরাগধানী থেকে পরাগকিরণগুলো এদের শরীরে লেগে যায়, পায়ে লেগে যায়, তাই না? তো ওইখান থেকে আবার এই যে অ্যান্টেনাগুলোতে লেগে যায়, ফলে এগুলো যখন অন্য ফুলে যাবে তখন এগুলা কি করে এর দেহ থেকে ওই ফুলের মধ্যে লেগে যায়, গর্ভমুণ্ডে, তখন কি হয়ে যায়? পরাগায়ন হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে এরা বাহক হিসেবে কাজ করে। দেখো তাহলে মানুষও বাহক হিসেবে কাজ করতে পারে। আমরা তো ফুল ধরি, একটা থেকে আরেকটা ধরি, দেখি, সেক্ষেত্রে আমরাও বাহক হিসেবে কাজ করতে পারি। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ এবং প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময়ে ওই ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এতে পরাগায়ন ঘটে। পরাগণের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে কী রকম পরিবর্তন? অর্থাৎ মনে করো যে ফুলটা যত দেখতে সুন্দর হয়, মানুষও যেমন আকৃষ্ট হয় ফুলের প্রতি, সুন্দর হলে পতঙ্গগুলো কী হয়? আকৃষ্ট হয়, ঠিক আছে? যেমন পতঙ্গ পরাগী ফুলগুলো কী হবে? সাইজে বড় হয় একটু পতঙ্গ পরাগীগুলো, এবং রঙিন হবে এবং মধুগ্রন্থি যুক্ত হবে। কারণ পতঙ্গ ফুলে যায় কেন? মধু সংগ্রহ করার জন্যই যায়। এই জন্য ওদের মধ্যে মধুগ্রন্থি যুক্ত হয় আর কি। এবং পরাগরেণু এবং গর্ভমুণ্ড কী হবে? আঠালো হবে এবং সুগন্ধ যুক্ত হবে। আঠালো কেন?
কারণ আঠালো হলে লেগে যায় শরীরে, হ্যাঁ, আটকে শরীরে যায়। লেগে যাবে আর কি, এই জন্য আর কি। এবং সুগন্ধযুক্ত হয়, যেমন জবা, কুমড়া, সরষে এগুলো হয়। আর বায়ু পরাগে এইগুলো তাহলে কি হতে পারে? বায়ু পরাগে বলতে বায়ুর মাধ্যমে ছড়িয়ে যাবে আর কি, উড়ে যাবে। তো বায়ুর মাধ্যমে উড়ে যাবে, তার মানে অবশ্যই কী হতে হবে? হালকা হতে হবে না? হ্যাঁ। তো এটাই। তো বায়ু পরাগে কী হবে? খুবই হালকা হবে এবং কী থাকবে? মধুগ্রন্থিবিহীন। তাহলে এগুলো তো মানে মধুগ্রন্থিবিহীন হওয়ার কথা, তার মানে এগুলো তো পতঙ্গের সাহায্য হচ্ছে না, তো মধুর দরকার আছে না। ওকে। এসব ফুলের কি ইয়া হইতে পারে না, যে হচ্ছে হচ্ছে ইয়া মধুগ্রন্থিও থাকতে পারে, কিন্তু ওটা বায়ু পরাগী হইলো হতে এরকম হইতে পারে? মানে নর্মালি তো মিক্স পরাগী হতে পারে, আচ্ছা, নর্মাল বিষয়। হ্যাঁ, তবে যেটা সচরাচর যেটা হয় আর কি, যেগুলার মধু নাই সেগুলাতে কি বায়ু পতঙ্গ পরাগী যাবে? না, তো তাদের উপায় কি? একটাই, সেটা কি? বায়ু পরাগী। বায়ু পরাগী। এটাই আর কি বিষয়টা। তাহলে আমরা বলতেছি যেটা যাদের মধুগ্রন্থি নেই, যারা খুবই হালকা, তাদের ক্ষেত্রে বায়ু পরাগী হয়। মানে কথা বলতে ভাবে বলতে পারো, সেক্ষেত্রে ভালো শোনা যায় আর কি। ঠিক আছে? আসলে এগুলো তো আমরা বানাইছি, আমরা বোঝার সাথে আমরা এগুলো সাজাইছি, দেখতেছি যারা হালকা, যারা মধুগ্রন্থি নেই, তাদের কি হচ্ছে? বায়ু পরাগী হচ্ছে। ঠিক আছে? ওকে। এসব ফুলে কি নেই বলতো? কোনো সুগন্ধ নেই। এরা সহজে বাতাসে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, কখনো পালকের মতো। কেন বলতো গর্ভমুণ্ড আঠালো হওয়ার এখানে যৌক্তিকতাটা কি বলতো? ওই ইয়াটা কারণ- পরাগরেণুটা তো আটকায় যাওয়া লাগে। আটকে যেতে পারে, যাতে উড়ে যাওয়ার সময় কি হবে? কোনো একটা আকর্ষণ করতে পারে গর্ভমুণ্ডটা। ঠিক আছে? তো প্রকৃতি তৈরি হয়েছে কোনো একটা কারণেই আর কি ওইভাবে। প্রত্যেকটা একটা হ্যাঁ। সিস্টেম। ফলে বাতাস থেকে পরাগরেণু সহজেই সংগ্রহ করে নিতে পারে। পারে। যেমন ধানের মধ্যে ওই যে এরকম তোমার বায়ু পরাগী হয় আর কি। দেখবো যে সাদা সাদা দেখা যায় বাতাস যখন আসে একটা সাথে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। পানি পরাগী ফুলও আকারে ক্ষুদ্র এবং হালকা, যাতে পানিতে ভেসে যেতে পারে। এরা সহজে পানিতে ভাসতে পারে। এদের সুগন্ধ নাই এবং স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা এবং কিন্তু পুং পুষ্পের বৃন্ত খুবই ছোট হয় আর কি। পরিণত পুং পুষ্প বৃন্ত থেকে ঝুলে পানিতে কি হবে বলতো? ভাসতে থাকে এবং স্ত্রী পুষ্পের কাছে পৌঁছালে সেখানে কি করবে? পরাগায়ন ঘটে, যেমন পাতা শ্যাওলা। এটা শুধু এটা মনে রাখবো, আর কিছু লাগতে হবে না। যে পানি পরাগের উদাহরণ কোনটি? পাতা শ্যাওলা, আর কিছু লাগবে না এখানে। শ্যাওলা তো শুনছি, পাতা শ্যাওলা আবার কি? পাতার মতো আর কি। দেখো প্রাণী পরাগী ফুল মোটামুটি কি বড় ধরনের হয়ে থাকে, তবে ছোট ছোট ফুল হতে পারে, তবে সেগুলো কি থাকবে? পুষ্পমঞ্জুরিতে সঙ্গে থাকবে, অনেকগুলো ফুল এক জায়গায় থাকবে তো এবং এদের রং কি থাকবে? আকর্ষণীয় থাকবে। এবং ফুল কি থাকবে? গন্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যেমন কদম, শিমু এবং কচু, এগুলো কি বলতো? এগুলো হলো প্রাণী পরাগী হয়ে থাকে আর কি। তো এগুলো মেইন কথা না, এগুলো ছোট মানে ইজি জিনিসই ছিল। ঠিক আছে? পরাগের মাধ্যম কী হতে পারে? সব কিছু হতে পারে। এবং কোন পরাগের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কেমন হয় এগুলো একটু দেখে নিবা, এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার নিচের কোনটি পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য। আবার বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? আবার হালকা হবে, প্রাণী পরাগী। মধুগ্রন্থিবিহীন হবে, সুগন্ধ নেই। এই তিনটা আছে, আর একটা দিয়ে দিল বৈশিষ্ট্য নাই কোনটি, হয়ে গেল। এইভাবে কোশ্চেন থাকতে পারে। এখন যেগুলো টপিক সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ক্রিটিক্যালও বটে। ঠিক আছে? সো একটু মনোযোগ দেওয়া লাগবে। পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইট বলতে কি বোঝায়? এটা কি জানো? পুং গ্যামেটোফাইটের উৎপত্তি মানে হচ্ছে অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে পুং গ্যামেটোফাইট বলতে কি বোঝায়? এটা কি জানো? পুং গ্যামেটোফাইটটা কি? না, এটা কয়টা জিনিসের সমন্বয় করতে হতে পারে? মানে পুং গ্যামেট আর হচ্ছে ফাইটো মানে তো হচ্ছে উদ্ভিদ বোঝায়। পুং গ্যামেটোফাইটো মানে তো উদ্ভিদ বোঝায়, ঠিক আছে? পুং গ্যামেট মানে তো হচ্ছে পুরুষ জনন কোষ। শুক্রাণু। হ্যাঁ, শুক্রাণু। তার মানে উদ্ভিদের হচ্ছে শুক্রাণুর কথা বলছে। শুক্রাণু না, এখানে পুং গ্যামেটোফাইট বলতে এখানে অনেকগুলো জিনিসের সমষ্টিকে একত্রে আমরা বোঝাই, একটা নির্দিষ্ট একটা গঠনকে বোঝাই। আচ্ছা। আর ওখানে অনেকগুলো বিষয় থাকে, তো আমরা দেখতেছি একে একে। ঠিক আছে? তো আগে দেখি তোমাদের বই কি বলছে, তারপরে আমি ডিটেল যা বলা দরকার বলি। দেখো, পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে পুং গ্যামেটোফাইটে তাহলে বুঝতেই পারলাম কথাটা দিয়ে যে পুং গ্যামেটোফাইটে অনেকগুলো কোষ থাকবে। এর মধ্যে যেটা প্রথম কোষ সেটা কি বলতো? পরাগরেণু। ওকে। তাহলে এখানে এই যে একটা কথা বললাম, পরাগরেণু যেটা বললাম, এই পরাগরেণু তো বললাম পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এখানে কিন্তু পরাগরেণু কিভাবে তৈরি হয় সেটাও কিন্তু আমাদের জানা উচিত। একটা উদ্ভিদের
ফুলের মধ্যে পরাগরেণু কিভাবে তৈরি হচ্ছে। ওকে, একটা জিনিস এটা শিখবো। তারপর কি বলছে, পরাগ মাতৃকোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি কি করে, অপত্য পরাগ তৈরি করে। এই যে সংক্ষিপ্ত বলছে যে পরাগ মাতৃকোষটি, অর্থাৎ যে কোষ থেকে পরাগ রেণু তৈরি হবে সেটাই বলছে, সেটাকে বলা হয় পরাগ মাতৃকোষ। এখানে মিয়োসিস বিভাজনের মাধ্যমে কি হয়, চারটি অপত্য কোষের তৈরি হয়, সৃষ্টি করে। এবং পূর্ণতা প্রাপ্তির পর পরাগথলিতে থাকা অবস্থায় পরাগ রেণুগুলো অঙ্কুরোদ্গম শুরু হয়। পরাগ রেণুর অঙ্কুরোদ্গম মানে কি আবার বোঝো না, বুঝতেছ না? পরাগ রেণুর আবার অঙ্কুরোদ্গম গাছ হবে কি না না তো? তাহলে পরাগ রেণু তো কি করে, যে যা পরাগায়ন ঘটবে, তারপর নিষেক ঘটবে, দেন না বীজ তৈরি হবে, দেন না অঙ্কুরোদ্গম। তাহলে এখানে আবার কোন অঙ্কুরোদ্গম বলছে এটা বোঝা দরকার। ওকে, বুঝবো। সৃষ্টি বোঝাইছে নাকি? তাহলে দেখো, পরাগ রেণুর নিউক্লিয়াস এবং কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে কি হবে, বিভাজন হবে। তাহলে পরাগ রেণু নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি, পরাগ রেণু তো একটা কোষ, এর যে একটা নিউক্লিয়াস থাকে সেটা কি হবে, বিভাজিত হয়। এই বিভাজনে একটি বড় কোষ একটি ক্ষুদ্র কোষের তৈরি হয়। কয়টি কোষ? দুইটা। একটাকে বলা হয় নালী কোষ, আর একটাকে বলা হয় জেনারেটিভ কোষ বা জনন মাতৃকোষ বলা হয়। কি বলা হবে? জনন মাতৃকোষ। একটা বলা হয় নালী কোষ। ওকে, এখন নালী কোষ বড় হয়ে পরাগনালী এবং জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে দুইটি পুং জনন কোষ তৈরি করে। বুঝতে পারছো? অর্থাৎ দুইটা শুক্রাণু তৈরি করে। এটুকুই বলছে এখানে। কিছু বুঝলা কি? আর একটু বিস্তারিত বলা লাগবে। বুঝো নাই না? মানে বুঝছি তো, কিছু বোঝার মতো কিছু নাই তো এখানে, কি বুঝবা? তাহলে আমি একটু তোমাকে ডিটেলসে যাই। ওকে, কথা হলো, প্রথমে আসো এই ফিগারটা দেখো। এটা একটি কি বলতো, ফুলের লম্বচ্ছেদ। একটা লম্বচ্ছেদ। তো আমরা জানি ফুলের কি কি পার্ট আছে, আমরা পড়ে আসছি। এর মধ্যে এইটু একটা দেখো, এটা কি বলতো, পরাগধানী, তাই না? তো পরাগধানীকে কেটে আমরা এখানে নিয়ে আসলাম। আমরা জানি পরাগধানী এর পাশে দুইটা পার্ট ছিল, তাই না? দুইটা পার্টের এই পাশে মাঝে একটা সংযুক্ত করে রাখছিল, সেটাকে কি বলা হয়, যোজনী। পড়ছি না? যোজনী না, পড়ছো, এখানে পড়া হয়েছে, পড়ছো, দেখবা আছে, যাই হোক। আচ্ছা, অর্থাৎ দুই পার্টকে মানে কি করে রাখে, কানেক্ট করে রাখে আর কি। তো এটাকে যদি আমরা প্রস্তুত করলাম, পরাগধানীকে কি করলাম, এই যে এটাকে আমরা প্রস্তুত করি, তাহলে আমরা কি দেখবো, এখানে এরকম একটা গঠন দেখবো। ঠিক আছে? এখন তাহলে একটা বলি তোমাকে বিষয়টা কি ঘটে আর কি। মেইন যে বিষয় ঘটে, এই যে পরাগধানীর মধ্যে কিছু কোষ, পরাগধানী মনে করো, এটা সাপোজ একটা পরাগধানী। পরাগধানীর মধ্যে কোষ আছে, অসংখ্য কি আছে, কোষ আছে। তো কি ঘটে, এই পরাগধানীগুলো সরি একটা, তার যখন টাইম আসবে, এটা বয়সেও ডিপেন্ড করে না সবকিছুই। যখন টাইম আসবে তখন কি করবে, তখন এর মধ্যে কিছু কিছু কোষ কেন্দ্রের দিকে, এই কেন্দ্রের দিকের কিছু কিছু কি কোষ কি করবে, আকারে বড় হতে থাকবে, পরিপুষ্ট হবে, এবং নিউক্লিয়াসটা আকারে বড় হবে, সাইটোপ্লাজমগুলো খুবই ঘনীভূত হবে। কি বললাম, নিউক্লিয়াসটা আকারে বড় হবে, সাইটোপ্লাজমগুলো ঘনীভূত হবে, কোষের সাইজটা কি হবে, বড় হবে। তো এই যে কেন্দ্রের দিকে কিছু কোষের এরকম ঘটনা ঘটবে, বুঝতে পারছো? এদেরকে যে কোষগুলোর এরকম ঘটলো তাদেরকে বলা হবে আর্কিস্পোরিয়াল। কি বলা হবে, আর্কিস্পোরিয়াল। স্পোর মানে তো রেণু কোষ, তাহলে এদের বলা হবে আর্কিস্পোরিয়াল কোষ। কি বলা হবে, আর্কিস্পোরিয়াল কোষ। ওকে, এই যে তার পরাগধানী ছিল, পরাগধানীর মধ্যে কি হলো, কিছু কোষ আমাদের আকারে বড় হলো, পরিপুষ্ট হলো, সাইটোপ্লাজম ঘনীভূত হলো, নিউক্লিয়াসটা সাহায্যে বড় হলো, তাদেরকে আমরা কি বলবো, আর্কিস্পোরিয়াল কোষ। আর হচ্ছে সাইডের যে কোষগুলো, ওগুলা কি একই রকম থাকবে না, ওইগুলা আগের মতোই থাকবে। আচ্ছা, মাঝে শুধু চেঞ্জ হলে যে কোষগুলো, তাদের নাম দিও আমরা আর্কিস্পোরিয়াল কোষ। এখন এই যে আর্কিস্পোরিয়াল কোষ বললাম, এইগুলা যেখানে বললাম, এখানে কিন্তু এই কোষগুলাই আমাদের আবার ভাগ হয়ে যাবে, আবার একটু বড় হবে, ম্যাচিউর হবে, আর একটু হয়ে দুই ভাগ হয়ে যাবে। কয় ভাগ? দুই ভাগ। কিছু কোষ হয়ে যাবে দেয়াল কোষ, কিছু কোষ হয়ে যাবে প্রাথমিক জনন কোষ। তাহলে কি হলো, কিছু কোষ দেয়াল কোষের কাজ করবে, কিছু হবে কি প্রাথমিক জনন কোষ, যেটা কি করবে, পরবর্তীতে পরাগরেণু তৈরি করবে। দেয়াল কোষ বলতে এই যে কিছু কোষ এখান থেকে কি যাবে, প্রাচীরের দিকে যাবে। কোন দিকে যাবে? প্রাচীরের দিকে যাবে। তো প্রাচীরের দিকে কি করবে, এগুলা কি করবে, দেয়াল তৈরি করবে। হ্যাঁ, দিয়ে একটা দেয়াল তৈরি করবে।
যেগুলো কি করবে ভেতরে যে আমাদের এই যে প্রাথমিক জন্ম করে এদেরকে কি করবে প্রোটেক্ট করবে, সুরক্ষা দিবে। ঠিক আছে। ওকে, এটা দুই স্তরে হয়ে থাকে, যে ভেতরে যেটা স্তর এটাকে বলা হয় ট্যাপেটাম। কি বলা হয়? ট্যাপেটাম, ঠিক আছে। এটা খুবই একটু মোটা হয়, পুরো হয়, এটা পরিপুষ্ট হয় আর কি লেয়ারের কোষগুলো। তার ভেতরে কি হলো আমাদের প্রাথমিক জনন কোষ হলো। এগুলো কোথা থেকে হলো? আর্কিস্পিরিয়াল কোষ থেকে হলো, বুঝছো? এবং কি হবে এই যে প্রাথমিক জনন কোষগুলো কি করবে পরিপুষ্ট, মানে আমাদের খাদ্য দরকার আছে কিনা বড় হওয়ার জন্য, এই যে ট্যাপেটামের যে লেয়ারের কোষগুলো আছে এইগুলা থেকে কি করবে খাদ্য শুষে নিয়ে কি হবে এগুলো আরো পরিপুষ্ট হবে। আচ্ছা, প্রাথমিক জনন কোষগুলো আকারে একটু বড় হবে, ঠিক আছে, আঠালো ভাবে হতে পারে। তো তখন এরা কি করবে এই যে একত্রে গুচ্ছাকারে থাকে। এখন কথা হলো এটা পরাগধানীতে এই যে আমাদের পরাগ রেণুগুলো 4টা থলিতে থাকে এভাবে 4 কোণাতে, বুঝতে পারছো? বুঝছো? 4টা থলি, হ্যাঁ 4টা অংশে ভাগ থাকে। এই যে 2টা পার্ট থাকে না, বললাম না 2টা পার্ট কি করে আমাদের এই যে যোজনীর সাথে কি থাকে কানেক্টেড থাকে, বুঝতে পারছো? যুক্ত থাকে। এই যে এখানে যোজনী, এটা বুঝতে পারছো? তাহলে এটা আমরা বুঝতে পারলাম এখানে। তাহলে কি হলো আমাদের আর্কিস্পিরিয়াল কোষ থেকে আমাদের কি তৈরি হলো দেয়াল কোষ, যেটা প্রোটেক্ট করবে, আর ভেতরে থাকবে হলো প্রাথমিক জনন মাতৃকোষ। এটা কি হবে পরিপুষ্ট হবে, তাই না? হয়ে কি করবে আমাদের পরিপুষ্ট হবে আর কি। কোথা থেকে মনে করো ওই যে আমাদের বাইরের যে লেয়ারগুলো আছে এখান থেকে পুষ্টি নিয়ে আর কি। তো এইগুলো যখন একত্রে থাকে, যেখানে থাকে সেটাকে আমরা কি বলি বলো তো? পরাগথলি। কি বলবো? পরাগথলি। এখন দেখো এই যে বললাম যে এই যে প্রাথমিক জনন মাতৃকোষটা যে আছে, প্রাথমিক জনন মাতৃকোষটা, এটা এখন কি করবে এটা আরও একটু বড় হবে সাইজে, পরিপুষ্টি হবে, ঠিক আছে, হয়ে এর নাম দিয়ে কি হতে পারে পরাগ মাতৃকোষ হতে পারে। মাইটোসিস বিভাজন পরীক্ষা আরও বেশি হতে পারে। পরাগ মাতৃকোষ হলে তো বিভাজিত হওয়ার কথা, মাতৃকোষ, পরাগ মাতৃকোষ। তাহলে এই কোষ থেকে কি হতে পারে পরাগ মাতৃকোষ, বা সরাসরি কি হতে পারে এখান থেকে পরাগরেণু তৈরি হতে পারে, বা এটা আরও একটু মডিফাই হয়ে কি তৈরি হতে পারে পরাগ মাতৃকোষ, তারপরে বিভাজিত হবে। তারপরে কি হবে এইটা হবে আমাদের, এটা কিন্তু এটা একই, এটা এগুলা কি বলতো 2n। তারপরে কি হবে এই যে এখানে জিনিসটা দেখো, তাহলে আমাদের কি ছিল প্রথমে পরাগধানীর আর্কিস্পিরিয়াল কোষ ছিল, এখানে কি ছিল দেয়াল কোষ 2n, এটা প্রাচীর তৈরি করলো, আর কি হলো প্রাথমিক জনন কোষ তৈরি হলো, এটাও 2n। দেন এটা কি হলো পরাগ মাতৃকোষ হলো। এই পরাগ মাতৃকোষের কোষগুলো কি হবে মায়োসিস পরীক্ষায় বিভাজিত হয়ে কি হবে পরাগরেণু তৈরি করবে। কয়টি? 4টি করে। অর্থাৎ প্রতিটি পরাগ মাতৃকোষ থেকে আমাদের কয়টা করে কোষ তৈরি হবে? 4টি করে কোষ তৈরি হবে, 4টি করে কোষ তৈরি হবে, 4টি কোষ, অপত্য কোষ, 4টি করে কোষ তৈরি হবে। এই যে 4টি করে কোষ তৈরি হলো এগুলো কি বলতো পরাগরেণু, এগুলো হলো পরাগরেণু, এবং এগুলো কি বলতো হ্যাপ্লয়েড। পরাগরেণু কি বলতো হ্যাপ্লয়েড তৈরি। ওকে, তাহলে এই যে পরাগরেণু তৈরি পরীক্ষাটা বুঝতে পারছো? তাহলে কিভাবে হলো পদ্ধতি ছিল হলো পরাগধানীতে কি ছিল প্রথমে আর্কিস্পিরিয়াল কোষ হয়, পরিপুষ্টি হয় কেন্দ্রের দিকে কিছু কোষ, নিউক্লিয়াস কি হয় সাইজে বড় হয়, সাইটোপ্লাজম ঘনীভূত হয়ে আমাদের আর্কিস্পিরিয়াল কোষ মানে গঠিত হয়। দেন এটা আবার দুই ভাগ হয়ে যায়, কেউ হয় দেয়াল কোষ, কেউ হয় প্রাথমিক জনন কোষ। দেয়াল কোষটা প্রাচীর গঠন করে, আর প্রাথমিক জনন কোষটা হলো কি পরাগ মাতৃকোষ হইতে পারে, বা ডাইরেক্ট এটা আমাদের কি করতে হয় মায়োসিস বিভাজন পরীক্ষার মাধ্যমে পরাগরেণু তৈরি করতে পারে। এখন এই যে পরাগরেণুগুলো তৈরি হলো এগুলা গুচ্ছাকারও থাকতে পারে, অথবা 4টা একত্রে থাকতে পারে। কয়টা করে? 4টা করে একত্রে। এটা বলা হয় টেট্রাড বলা হয়। কি অবস্থা? টেট্রাড। হ্যাঁ টেট্রাড অবস্থা বলা হয়। আবার কি হতে পারে অনেকগুলা গুচ্ছাকারেও থাকতে পারে, তখন তাকে এই গঠনকে বলা হয় পলিনিয়াম। কি বলা হয়? পলিনিয়াম বলা হয়। যখন গুচ্ছাকারে থাকে, অর্থাৎ পরাগরেণুগুলো যখন গুচ্ছাকারে থাকে তখন বলা হয় পলিনিয়াম, ঠিক আছে। আবার এককভাবে থাকতে পারে, সিঙ্গেলভাবে থাকতে পারে, ঠিক আছে। আবার যদি 4টা এককভাবে এক জায়গায় থাকে গুচ্ছাকার, তখন তাকে বলা হয় টেট্রাড বলা হয়, ঠিক আছে। পোলিন টেট্রাড কি বলা হয়? হাইড বলা হয় পলিনিয়াম। বুঝতে পারছো? এগুলো নাম বলা হয়। নামগুলো মনে রাখলে না রাখলেও সমস্যা নেই, বিষয়টা তো বুঝতে আর কি। তাহলে আমাদের কি তৈরি হলো এখানে পরাগরেণু তৈরি হয়েছে। তো আমাদের পরাগরেণু তৈরি হওয়ার পরে কি করতে হবে? এই পরাগরেণুতে কি করে আমাদের পরাগায়ন ঘটায় না? পরাগরেণু যখন আমাদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে তখন কি বলা হয় পরাগায়ন। ওকে, তাহলে আমরা কিন্তু এই যে পরাগরেণু তৈরি হলো, তাহলে এই যে এখানে একটা কি বলতো পরাগরেণু আসি। এখন আমরা কি দেখবো পরাগরেণুর অঙ্কুরোদ্গম। কি বললাম? তো পরাগরেণুর অঙ্কুরোদ্গম বলতে কি, এই যে আমরা এখানে দেখলাম এখানে পুং গ্যামেটোফাইটের সিস্টেম, পুং
গ্যামেটোফাইটের সৃষ্টি। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কি দেখছিলাম? পরাগরেণু। এই যে তাহলে আমাদের এই যে এটা কিন্তু পুং গ্যামেটোফাইট তৈরির একটা প্রক্রিয়া, যেখানে প্রথম কোষটা কি বলতো? পরাগরেণু। পরাগরেণু। তাহলে এটা কি করবে এখানে? এই পরাগরেণুতে মনে করো যেটা ঘটবে, মানে পরাগরেণুর যে আমাদের একটা কি থাকে, নিউক্লিয়াস থাকে না? কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটা কি করবে? বিভাজিত হবে। নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কয়টা নিউক্লিয়াস হবে? দুইটা নিউক্লিয়াস হবে। মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলো মনে করো, দুইটা নিউক্লিয়াস হবে এর মধ্যে। এবং আরেকটা বিষয় যে এখানে দুইটা লেয়ারের তৈরি হবে। কোষে কয়টা লেয়ার তৈরি হয়? দুইটা। পরাগরেণু দুইটা লেয়ার তৈরি হবে। এর ভেতরে যে একটা লেয়ার হয় প্রাচীরের, এটা বলে ইনটাইন। এটা মেনলি সেলুলোজ নির্মিত। কি নির্মিত? সেলুলোজ। হ্যাঁ, একটু নমনীয় সেলুলোজ নির্মিত। আর এটা হবে কি? কিউটিকল নির্মিত। বাইরে এটা শক্ত আবরণ, এক্সাইন বলা হয়। তাহলে বাইরেটা হলো এক্সাইন, এটা হলো একটা শক্ত আবরণ, ভেতরটা হলো ইনটাইন, এটা হলো নরম, এটা হলো সেলুলোজ নির্মিত। এবং এতে অনেকগুলো কি থাকে? ছিদ্র থাকে, প্রায় 20টার মতো করে ছিদ্র থাকে। এদের বলা হয় জার্মপোর বলা হয়। কি বলা হয়? জার্মপোর বা রেণুরন্ধ্র বলা হয়। সেটা হচ্ছে ভিতরের লেয়ারটাতে ছিদ্র থাকে, হ্যাঁ, বাইরেটাতে থাকে না। বাইরেটা তো থাকবে, ওরকম থাকতে পারে, কিন্তু ভেতরেরটাকে আমরা বেশি বলে থাকি আর কি। তো ভেতরেরটা কি বলি আমরা? এখানে আমাদের থাকবে হলো এখানে কিছু রন্ধ্র থাকে, তাদেরকে আমরা জার্মপোর বলে থাকি আর কি। ঠিক আছে, ওকে। তো ওই জার্মপোর দিয়ে কি তৈরি হবে? আমাদের কিছু নালী তৈরি হয়। ওই নালীটাই মেনলি কি করে? আমাদের ওই নিষেকের ক্ষেত্রে কাজ করে। এই দেখো এখানে নালী তৈরি হয়েছে না? নালীটা কোথা থেকে আসলো? এই ভেতর থেকে বের হয়েছে। এটা আমাদের ওই জার্মপোর দিয়ে বা রেণুরন্ধ্র দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা কিন্তু পরিস্ফুটন হবে এখন আমাদের। নালী কি একটাই হয়? এখানে তো একটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা করে হবে, নালী একটা করে হবে, যে কোনো একটা সে একটা নালী বের হবে আর কি। তো এখানে দেখো, তাহলে দেখো এই যে এটা ছিল আমাদের পরাগরেণু, এটা আমাদের এরকম হলো, পরিস্ফুটন হবে, ভেতরে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। ঠিক আছে, এর মধ্যে একটা নিউক্লিয়াস বড়, একটা নিউক্লিয়াস কি হবে? ছোট হবে। দেখো একটা ছোট, একটা হলো বড়। এখানে ছোটটাকে বলা হবে জনন নিউক্লিয়াস। কি বলা হবে? আর বড়টাকে বলা হবে নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, এখন কথা হলো নালিকা নিউক্লিয়াসের কাজ কি আর জনন নিউক্লিয়াসের কাজ কি? নালিকা নিউক্লিয়াসটা কি করবে? এই যে টিউব তৈরি করবে, নালী তৈরি করবে, অর্থাৎ নালিকার দিক নির্দেশনা দিবে। এই দেখো মাথা, দেখো সামনে কে বলো তো? নালী নিউক্লিয়াস। এটা পথ দেখাচ্ছে, একটা নালী তৈরি করতেছে, নালীর মাথা বরাবর যাবে এবং নালীকে পথ দেখাবে, এবং তখন এই নালী ধরে আমাদের জনন নিউক্লিয়াস আসবে। বুঝতে পারছো? তাহলে এইদিকে দেখো একটা নালী তৈরি হচ্ছে, নালীর মাথায় কি আছে বলো তো? নালিকা নিউক্লিয়াস। এটা হলো নালী তৈরি করতেছে, আর পিছনে আসতেছে জনন নিউক্লিয়াস। দেন এই যে আমাদের জনন নিউক্লিয়াসটা এখানে আসলো, এই জনন নিউক্লিয়াসের নালীর মধ্যেই যেটা ঘটবে, দুইটা কোষে তৈরি হয়ে যাবে। কয়টা কোষ? দুইটা। এটা তাহলে এটা বিভাজিত কয়টা হয়ে যাবে? তার মানে ওইখানে কি মাইটোসিস বিভাজন? হ্যাঁ, আবার মাইটোসিস। আচ্ছা, মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা কোষ হবে। এই দুইটা কি বলা হচ্ছে? দুইটা হলো শুক্রাণু, পুংগামিট। আচ্ছা, তাহলে আমাদের জনন নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হবে, প্রত্যেকটা এক একটা করে কি হিসেবে কাজ করে বলো তো? জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস, যাদের কি বলা হবে? শুক্রাণু। জনন নিউক্লিয়াস না, গ্যামেট, পুংগামিট। ও আচ্ছা, হ্যাঁ, পুংগামিট। আর জনন নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হবে, এগুলো এক একটা কি বলো তো? শুক্রাণু, শুক্রাণু বা পুংগামিট। আর একটা সামনে কি আছে? নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের পিছনে কয়টা আছে? দুইটা কোষ আছে, দুইটা শুক্রাণু আছে। বোঝা যাচ্ছে? এখন কথা হলো এই যে একত্রে এটাকে বলা হয় পুংগ্যামেটোফাইট। এটাকে কি বলা হয়? পুংগ্যামেটোফাইট। আচ্ছা, এই পুরো সিস্টেমটা। তাহলে এখন পুংগ্যামেটোফাইটে কি কি থাকে? প্রথম কোষ কি ছিল? পরাগরেণু। পরাগরেণু, এটা নিউক্লিয়াস আবার দুই ভাগে। ওকে, তারপরে কি? নালিকা নিউক্লিয়াস, আর একটা জনন নিউক্লিয়াস। তারপরে কি বলতো? জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস থেকে নালিকাতে পুংগ্যামেট। এই সবগুলোকে একত্রে বলা হয় পুংগ্যামেটোফাইট। কিন্তু জনন নিউক্লিয়াসটা ওটা যে তৈরি হয়েছে না, ওটা বলতে পারো আসলে যখন যে স্টেজে হয়, তো মেনলি বলা হয় সবগুলো মিলে হলে কি বলতো? পুংগ্যামেটোফাইট। বুঝতে পারছো? তাহলে এই সবগুলো মিলে হলো পুংগ্যামেটোফাইট। বুঝতে পারছো? ক্লিয়ার ধাপটা? তাহলে আমাদের এর মাধ্যমে কি তৈরি হলো? আমাদের মানে আমাদের তো পরাগরেণু তৈরি হয়েছে। দেন তারপরে এর যে কাজটা ঘটে ভেতরে, যে আমাদের বিকর্ষণটা, যে মানে বিকাশটা ঘটে এবং পুংগ্যামেটোফাইটের উৎপত্তি হয়। আমরা দুইটা প্রকার দেখলাম এখানে। ঠিক আছে, এটা একটু ছিল, এটা একটু মনে রাখতে হবে। তো এখানে দেখো যে আমাদের এটা হলো এখানে। আর এই যে টিউবটা তৈরি হয় তাকে কি বলা হয়? পোলিন টিউব বলা হয় আর কি। ঠিক আছে, এখানে দেখো তাহলে
নিউক্লিয়াস থেকে কী তৈরি হবে, একটা নালিকা নিউক্লিয়াস, একটা হলো জনন নিউক্লিয়াস, এবং এটা কি হবে জনন নিউক্লিয়াস, একটা হলো পুংগ্যামিট, একটা হলো পুংগ্যামিট 2, দুইটা। এখন বলতে পারো যে দুইটা পুংগ্যামিটের কাজ কি, আমরা দেখবো যখন নিষেক দেখবো তখন দেখবো দুইটা পুংগ্যামিট কী করে, দুই জায়গায় গিয়ে মিলিত হবে, দুইটারই কাজ আছে, যে একটা বসে থাকে এমনটা নয়, ঠিক আছে। ওকে, তো এইটুকু আজকে পড়া, এটা পরে পড়াবো আর কি, তুমি এইটুকু একটু ভালো করে পড়িও, ঠিক আছে। তাহলে একটু বলো তো কী বললাম। প্রথমে দেখলাম আমরা পরাগধানীতে 4টা কোণা আছে, 4টা কোণায় কোষ থাকে, তাই না? ওকে, 4টা কোণা আছে, প্রতিটা কোণার ক্ষেত্রে কী হয় আমাদের ওখানে কিছুগুলো কোষ কী হয় আকারে সাইজে বড় হয়ে যায়, হয় কী গঠন করে আমাদের আর কি